হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আলকেমি ল্যাবের আরেকটা লেকচারে স্বাগতম। তো ভাইয়া, আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভের কিছু লেকচার দেখতেছিলাম। আমরা চ্যাপ্টার 3-তে ছিলাম, তাই না? তো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর একদম লাস্ট পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে হচ্ছে বেসিক্যালি আমরা তুমি সংকরায়ন, তারপর পোলারায়ন, এইসব টপিক নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 5। আচ্ছা, চলো আমরা তাহলে শুরু করি। তো প্রথম কথা হচ্ছে যে অরবিটালের সংকরণ থেকে আমরা কি কি পড়বো। মেনলি এটা যে টাইপস গুলো আছে এবং কিভাবে এটাকে ফিগার আউট করতে হয়। হ্যাঁ, আমি তোমাকে সংকেত দিয়ে দিলাম, এটার মধ্যে কি সংকরণ হবে তুমি আমাকে বলবা। এই জিনিসটা আমরা মেনলি দেখবো, ঠিক আছে? এত কিছু দেখার দরকার নাই, জাস্ট এটা দেখলে হবে। তো এর জন্য আমাদের একটা ফর্মুলা পড়তে হবে। আমাদের টেক্সট বই যেটা আছে, যে H=½ বি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে কোনটার পরিচয় কি? এইচ বলতে বোঝায় সংকরিত অরবিটাল সংখ্যা। So, আমরা কিন্তু বাই ডেফিনেশন একটা কথা জানি যে সংকরায়ন বা সংকরণ বলতে কি বোঝায়, যে বিভিন্ন শক্তির অরবিটাল গুলো আমরা মিশ্রিত করে সমশক্তির সমসংখ্যক অরবিটাল আমি তৈরি করব। তো যতগুলো অরবিটাল তৈরি হবে সেটাই হচ্ছে এই এইচ এর মান। সো এইচ এর মান কি কি হইতে পারে? লেটস সে এটা 2 হইলে আমি বুঝবো সেখানে এসপি সংকরণ আছে। ওকে, এসপি আছে। আচ্ছা, যদি 3 হয় তাহলে বুঝবো হচ্ছে sp2। 4 হইলে সেটা sp3 ইন্ডিকেট করে, অথবা কিছু কিছু যৌগের ক্ষেত্রে সেটা sp2d হইতে পারে, অথবা সেটা কিন্তু dsp2 হইতে পারে। এখন তোমার প্রশ্ন জাগতেই পারে মনে, যে আমি কখন বুঝবো কোন যৌগে sp3 বা কোনটা হচ্ছে sp2d? এর জন্য অবশ্যই আমাদের সেই যৌগটার কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে, ঠিক আছে? এই টপিক গুলো আমরা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, পরেরটা আসো। 5 হলে সেটা বোঝাবে হচ্ছে sp3d অথবা dsp3। আরেকটা কথা মনে রাখবো যে sp3d আর dsp3 কিন্তু সেম জিনিস না। এটাও আমরা দেখবো কিভাবে ফিগার আউট করতে হয়। আর 6 হলে সেটা বোঝানো হচ্ছে sp3d2 অথবা d2sp3। আর 7 সাধারণত দেয় না, জাস্ট তুমি জেনে রাখতে পারো sp3d3 অথবা d3sp3। এখন আসো, এটার কোনটার কি আকৃতি সেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, sp2 এর যে আকৃতি হয় তা হইলো স্ট্রেট লাইন অথবা লিনিয়ার অথবা সরল রৈখিক। তাহলে বুঝতেই পারতেছো এটার বন্ধন কোণ কত হবে? 180 ডিগ্রি। এত একটা সরলরেখার দুই সাইডে তো 180 ডিগ্রি কোণই তৈরি হয়। sp2 এর ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার। হ্যাঁ, রাইট। তাহলে বলা যায় হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার বা ট্রায়াঙ্গুলার প্লেনার, এভাবে কিন্তু বলা যেতে পারে। ত্রিভুজ আকার। আচ্ছা, তাহলে কত ডিগ্রি হবে? 180-কে 3 দিয়ে ভাগ দাও, 120 ডিগ্রি। আর sp3 এর ক্ষেত্রে কি হবে? সেটা হবে হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। ওকে, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। এটার কোণটা হয় 109.5 ডিগ্রি। এখন ভাই, আমরা কিন্তু এটার বেশ কিছু ব্যতিক্রম জানি। যদি এখানে একটা লোন পেয়ার থাকে তখন কি হবে? আমাদের ভিএসইপিআর থিওরি মতে এই লোন পেয়ারটা বন্ড পেয়ারটাকে বিকর্ষণ করে দিয়ে বন্ধন কোণের মানটা কি করবে? কমায় ফেলবে, 160 ডিগ্রি করে ফেলবে। যেমন ধরো অ্যামোনিয়া। দুটা লোন পেয়ার থাকলে কি হবে? এখানে ভিএসইপিআর থিওরি মতে লোন পেয়ারের বিকর্ষণ তৈরি হবে, যার ফলে বন্ড পেয়ার গুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল, সেটা কিন্তু আরো কমে যাবে। সেটা হচ্ছে 104.5 ডিগ্রি। এটা হচ্ছে পানির ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? এগুলো কিন্তু আমরা জানি। যদি sp2d হয় অথবা dsp2 হয়, এই দুইটার ক্ষেত্রে আসলে সিমিলারই, তুমি বলতে পারো আকৃতিও সিমিলার, আবার বন্ধন কোণ সিমিলার। এই দুইটার ক্ষেত্রে আমি কি পাচ্ছি? এটার ক্ষেত্রে আকৃতি পাবো হচ্ছে সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার। এটার এক্সাম্পল আমরা দেখবো। এই ক্ষেত্রে আমাদের বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে 90 ডিগ্রি, তাই না? 360-কে তুমি 4 দিয়ে ভাগ করো। আচ্ছা, যদি 5 হয়, sp3d অথবা dsp3 দুইটার ক্ষেত্রে সিমিলার জিনিসই পাওয়া যায়। আকৃতি হবে হচ্ছে ত্রিকোণ আকার দ্বি পিরামিড। ত্রিকোণ আকার দ্বি পিরামিড। এখন এই কথাটা কিন্তু আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি, বাট এটা দিয়ে কি বোঝায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো এটা আমি এক্সপ্লেন করবো, সমস্যা নাই। সো এটার বন্ধন খুব একটা ইম্পর্টেন্ট না। d2sp3 বা sp3d2, এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে শেপটা হয় অষ্টতলিকীয়। হ্যাঁ, অষ্টতলকীয়।
আটটা তল পাওয়া যাবে। আর পরেরটা হচ্ছে লাস্টেরটা হবে পঞ্চভুজীয় বা পঞ্চভুজাকার দ্বিপিরামিড। ওকে, পঞ্চভুজাকার দ্বিপিরামিড। রাইট। সো এইগুলো কিন্তু আমরা মোটামুটি একাডেমিকে পড়ে ফেলছি, তাই না? জাস্ট তোমাদের একটু আমি দেখাই দিলাম। এবার আমরা প্রশ্ন সলভ করতে করতে এই প্রত্যেকটা জিনিসের আমরা ডিটেলস দেখার চেষ্টা করব। তো চলো আমরা আগাই। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করে দেখো, প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে সেটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে। এরকম টুইস্ট একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে, যে এই যে কোন কথাটা হচ্ছে কারেক্ট। এখন এখানে আমরা চেষ্টা করবো যে আমাদের ফর্মুলা গুলো অ্যাপ্লাই করার জন্য। যেমন ধরো PI5, এটার ক্ষেত্রে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? হাফ ইন্টু ফসফরাসের জন্য ভি। ভি এর মান কত? ভি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, সর্ববহিঃস্থ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে 5টা। যেহেতু ফসফরাস 15 নাম্বার গ্রুপে আছে, 10 বিয়োগ করে দাও। আচ্ছা, এক্স কি ছিল? এক্স হচ্ছে একযোজী মূলকের সংখ্যা, যতগুলা এখানে মোনোভ্যালেন্ট পার্টিকেল বা মোনোভ্যালেন্ট অ্যাটম যুক্ত থাকবে। আয়োডিনের যোজনে যেহেতু এক্স, তো এখানে কিন্তু আমরা 5টা আয়োডিনের জন্য 5 বসাই দিব। ওকে। আচ্ছা, তারপর দেখো এটা যেহেতু কোনো আয়ন না, সো আমরা কিন্তু সি বা এর কোনো মান বসাবো না। সো এটা গেল। এটা কত আসে? এটা কিন্তু আসে হচ্ছে 5। ওকে। এখন আমাকে বলো, 5 দিয়ে আমরা কি বুঝি? 5 দিয়ে কিন্তু আমরা দুইটা দুইটা জিনিস বুঝি। একটা হচ্ছে sp3d অথবা DsP3। ওকে। তাহলে sp3d বা DsP3 হলে এটা শেপটা কিরকম হয়? ত্রিকোণাকার দ্বিপিরামিড, তাই না? তার মানে অপশন অনুযায়ী এটা কিন্তু হওয়া উচিত ছিল ট্রাইগোনাল বাই পিরামিডাল। অর্থাৎ ধরো তুমি পিরামিডালি বলো, কোনো সমস্যা নেই। তার মানে প্রথম অপশনটা কিন্তু ঠিক দেখা যাচ্ছে, তাই না? ওকে, ঠিক আছে, বুঝলাম প্রথম অপশনটা ঠিক। বাকিগুলো তো ট্রাই করে দেখি তো কিরকম আসে। যে জিনন ট্রাই টেট্রাফ্লোরাইড, জিনন টেট্রাফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে? দেখো, জিননের বাইরে থাকা 8টা ইলেকট্রন, যেহেতু সেটা গ্রুপ 18তে আছে। ফ্লোরিনের যোজনী 1, সো এখানে 4। এটা কত আসলো? এটা আসলো কিন্তু 6, তাই তো? আচ্ছা, তো 6 আসলে এটা সংকরণ হইতে পারে sp3d2। কোনটা হবে সেটা কিন্তু আমরা শিওর না, সেটা এখন আমাদের দেখার দরকার নেই, আমরা সামনে এক্সপ্লেন করবো, সমস্যা নাই। সো এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে আকৃতি হবে হচ্ছে অক্টাহেড্রাল, তাই তো? মানে অষ্টতলকীয়। টেট্রাহেড্রাল হবে না, অর্থাৎ বি অপশনটা ভুল। ওকে। 3 নাম্বার আসে হচ্ছে ICl5। এটা হচ্ছে একটা আন্তঃহ্যালোজেন যৌগ, তাই না? আয়োডিন পেন্টাক্লোরাইড। এই ক্ষেত্রে কি হবে? আয়োডিনের বাইরে আছে তোমার, যেহেতু গ্রুপ 17 আছে, তাহলে 7টা। এক যোজনী যুক্ত পরমাণু ক্লোরিন আছে 5টা, সো 5। কত হইলো এটা? এটাও কিন্তু আমাদের আসলো তোমার 6। তার মানে একই রকম সংকরণ আর একই রকম আকৃতি। ওকে, তাহলে দেখো এটা কিন্তু মিললো না। এটা কি লেখা আছে? স্কোয়ার প্লেনার, তাই না? তার মানে এটাও মিললো না। ওকে। লাস্টে দেখি সালফেট, SO4 2 মাইনাস। ওকে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে? যেহেতু সালফার এখানে সেন্ট্রাল অ্যাটম, সো সালফারের জন্য আসবে 6। কোনো একযোজী মূলক নাই, এবং দেখো এটা কিন্তু চার্জ আছে। চার্জের জন্য বিষয়টা কিরকম? যদি আমি কোনো যৌগের বদলে আয়ন পাই, সেক্ষেত্রে ক্যাটায়ন হলে আমরা এখানে ক্যাটায়নের চার্জটা বসাবো, অ্যানায়ন হলে এখানে অ্যানায়নের চার্জটা বসাবো, অবশ্য শুধু মানটা বসাবো। চিহ্নের হিসাব কিন্তু অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, যেহেতু এখানে 2 মাইনাস আছে, তো আমি কি করব? এর জায়গায় জাস্ট 2 বসাবো, তাই না? সো এখানে আমি কি করব? সূত্রে প্লাস এবং এর জায়গায় জাস্ট 2 বসাইলাম। এটা কত আসলো? এটা আসলো 4। মানে এটা হবে কি? এটা কিন্তু নর্মালি sp3 হয়, তাই না? রাইট। আচ্ছা, sp2d বা DsP2 ওটা আমরা জানি, ওটা হবে না। ওটা কোন কোন ক্ষেত্রে হবে আমি পরে বলবো। তার মানে sp3 হলে এটা কিরকম হওয়া উচিত? টেট্রা হেড্রাল হওয়া উচিত, তাই না? অপশনে তো সেটা দেওয়া নাই। তার মানে উত্তর কি হওয়া উচিত বলো তো? এখানে আমরা জাস্ট একটাই কারেক্ট অপশন পাচ্ছি, সেটা হচ্ছে অপশন এ। তাহলে এটাই উত্তর হওয়া উচিত, তাই না? বাট তোমরা যদি আহ আরেকটু ভালো মতো খেয়াল করে দেখো, অথবা তোমরা যদি উত্তরটা খেয়াল করে দেখো, সেখানে কিন্তু এ উত্তর দেওয়া নাই। তাহলে কি সলভে ভুল দেওয়া? আমরা একটু খেয়াল করি যে PI5, এখানে এই যৌগটা কোন ফরম্যাট আছে বলো তো? এই যৌগটা কিন্তু এরকম PX5 ফরম্যাটে আছে, তাই না? এখন আমাকে বলো, PX5 গঠন হওয়া কি সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ ফসফরাসের যোজনী 3 এবং 5 দুইটা হওয়াই সম্ভব। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, PX5 এর মধ্যে তুমি হচ্ছে PCl5 এবং PBr5, এই দুইটা যৌগকে স্টেবল পাবা। PF5ও তৈরি হয় না, আবার PI5ও কিন্তু তৈরি হয় না।
ওকে। সো PA5 দিয়ে আমাদের তেমন কনসার্নের বিষয় না, আমাদের কনসার্নের বিষয় হচ্ছে এইটা PI5 কেন তৈরি হচ্ছে না। একটু খেয়াল করে দেখি যে ফসফরাস কিন্তু আমাদের একটা ছোট আকারের, তুমি বলতে পারো যে অণু, তাই না? এটা ভিতরে হচ্ছে 15টা প্রোটন আছে, বাইরে 15টা ইলেকট্রন। সো ধরো হচ্ছে এই যে ফসফরাস এরকম ছোট, বাট আয়োডিন কিন্তু ফসফরাস তুলনায় কয়েক গুণ বড়, রাইট? আয়োডিনের বাইরে আয়োডিনের আহ, পারমাণবিক সংখ্যা কত বলো তো? 53, তাই না? তার মানে এটা কিন্তু ফসফরাসের তুলনায় প্রায় তুমি বলতে পারো 4-5 গুণ বড়। তার মানে আমি যদি এই ছোট্ট জায়গাটার মধ্যে, আউটার শেলের ওই ছোট্ট জায়গাটার মধ্যে 5টা বড় বড় অণু বসাইতে চাই, সেগুলা কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপিং করে যায়, তাই না? এরকম করে কি করবে, একটা স্ট্রাকচার তৈরি করা দরকার হবে, তাই না? কিন্তু খেয়াল করে দেখো আয়োডিন কিন্তু একটা আরেকটা কি করবে, বিকর্ষণ করবে, কারণ এদের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি, আমরা জানি হ্যালোজেন গ্রুপের, তাই না? সো এরা কিন্তু নিজের কাছে ইলেকট্রন রাখতে চাইবে, যার ফলে এই আয়োডিনকে বিকর্ষণ করে দূরে ঠেলতে চাইবে। যদি আমি এইগুলাকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেই, তাহলে সেগুলো তো আমাদের ফসফরাসের সাথে ইলেকট্রন শেয়ার করার জন্য কাছাকাছি আসবে না, তাই না? তার মানে PI5 কিন্তু একটা স্টেবল যৌগ না, এটা হচ্ছে একটা আনস্টেবল যৌগ। যেহেতু আনস্টেবল হয় প্রকৃতিতে, যেহেতু PI5 পাওয়া যায় না, সো তার জন্য কিন্তু এরকম কোনো শেপ আমি নির্ধারণ করতে পারি না। সো প্রথম অপশনটা কিন্তু ইলজিক্যাল, বুঝছো? তার মানে অপশন এ কিন্তু উত্তর হওয়ার কোনো চান্স নাই, যদিও আমি সূত্র মতে দেখলাম হয়, বাট বাস্তবিক লাইফে কিন্তু সেটা কিন্তু হয় না। তাহলে ভাই উত্তর কোনটা হবে? তুমি একটু খেয়াল করে দেখো, যদি ICL5 এর ক্ষেত্রে আসো, তার সংকরণ কি হয়, sp3d2 অথবা D2sp3। তাহলে শেপ হবে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, বাট প্রশ্ন তো সেটা দেওয়া নাই। এবার একটু খেয়াল করে দেখি যে এখানে কি করা সম্ভব। আমরা যদি এই কথাগুলো যদি মানে একটু বোঝার চেষ্টা করি যে আহ, ত্রিভুজাকার দ্বি পিরামিড, হুম, তারপর পঞ্চভুজাকার দ্বি পিরামিড বলতে কি বোঝায়, খেয়াল করে দেখো। একটা পিরামিডের ক্ষেত্রে কি হয়, তার একটা বেস থাকে, এবং তার সব দিকে কি থাকে, দেয়াল থাকবে না, রাইট? এবং দেয়ালগুলো কিন্তু একটা উপরে একটা পয়েন্টে মিলিত হয়। তুমি যদি ত্রিকোণাকার দ্বি পিরামিড গঠনটা একটু চিন্তা করে দেখো, নামটা যদি আমি একটু ভাঙাই, তাহলে ত্রিকোণাকার বলতে কি বোঝায়, এরকম 3টা পয়েন্ট আছে এরকম একটা গঠন বোঝায়, তাই না? এরকম 3টা পয়েন্ট আছে একটা গঠন বোঝায়। তার মানে এই পিরামিডের বেসটা হবে 3 পয়েন্ট যুক্ত বা ত্রিভুজ আকারের মতো একটা বেস। আচ্ছা, তুমি কি করবা, এখন দুইটা পিরামিড বানাইতে হবে। সো উপরে একটা পয়েন্ট নিয়ে এখানে 3টা দেয়াল তৈরি করে দিবা, তাহলে উপরের দিকে একটা পিরামিড তৈরি হবে। আর এখানে একটা পয়েন্ট নিয়ে এখানে দেয়াল তৈরি করে দিবা, তাহলে নিচের দিকে আমাদের একটা, মানে 3টা দেয়াল তৈরি হবে। সো এইটা হচ্ছে আমাদের সেই ত্রিকোণাকার দ্বিপিরামিড গঠনটা। বুঝতে পারলাম? তাহলে এখানে কয়টা দেয়াল আছে বলো তো? 6টা দেয়াল। এখন চিন্তা করে দেখো আমি কি করলাম, ধরো এখানে আমি একটা পয়েন্ট বাড়াই দিলাম, তাহলে কি হবে, বেসটা হয়ে যাবে 4 কোণা, রাইট? 4 কোণা বেস। আমি যদি এখানে পিরামিড তৈরি করতে চাই, তাহলে আমাদের উপরে নিচে 2টা পয়েন্ট ধরতে হবে। এখানে ধরো একটা পয়েন্ট, এখানে ধরো একটা পয়েন্ট। আমি যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দিই, তাহলে এটাকে আমি বলতে পারি না যে চতুর্ভুজাকার দ্বি পিরামিড? বলা যায় তো। আগেটা যদি ত্রিভুজাকার দ্বি পিরামিড হয়, তাহলে এটা হবে চতুর্ভুজাকার দ্বি পিরামিড, তাই না? একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটা তল কতগুলো হয়, উপরে হচ্ছে 4টা, পিছন দিকে একটা, মানে মোট 4টা, নিচে হচ্ছে এরকম 4টা, তাহলে মোট হয় 8টা তল। সো চতুর্ভুজাকার দ্বি পিরামিড যেই কথা, অক্টাহেড্রাল বা অষ্টতলীয় গঠনে কিন্তু একই কথা। বুঝতে পারলাম? তাহলে চতুর্ভুজাকার দ্বি পিরামিড ইজ ইকুয়াল টু অষ্টতলক বা অষ্টতলকীয় গঠন। বুঝতে পারলাম? তার মানে এখানে যে বললাম স্কোয়ার পিরামিডাল বা চতুর্ভুজাকার পিরামিড, সেটাই হচ্ছে আলটিমেটলি অক্টাহেড্রাল গঠন। অক্টাহেড্রাল গঠন। তাহলে এটা কোন ক্ষেত্রে মিললো, এটা কিন্তু দেখো ICL5 এর ক্ষেত্রে মিলে গেল। এটা অক্টাহেড্রাল যেই কথা, স্কোয়ার পিরামিডাল একই কথা। তার মানে অপশন সি কিন্তু আসলে ভুল না, অপশন সি কিন্তু ঠিক আছে। তাই এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন সি। আশা করি ভাই জিনিসটা বুঝতে পারলাম, এটা একটু একটু ক্রিটিক্যাল ছিল। আচ্ছা, তো চলো আমরা আগাই। এখানে কি বলা হয়েছে যে এক্স হচ্ছে দ্বিতীয় পর্যায়ের একটা মৌল, এবং এখানে ফ্লোরিন, এক্স এবং ফ্লোরিনের মধ্যে বন্ধন কোণ দেখাইতে বলা হয়েছে। একটু খেয়াল করে দেখি, এটা আমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, বাট আমরা যদি সংকরণ থেকে ওই হাফের সূত্র দিয়ে আগাই, তাহলে কিন্তু ইজিলি জিনিসটা বুঝতে পারবো। প্রথমে আসো BF3। এটা হাফের সূত্র দিয়ে কি তোমার সংকরণ আসবে, বোরনের জন্য, যেহেতু এটা গ্রুপ 13 অবস্থিত। সো 3টে ইলেকট্রন বাইরে থাকে, 3টা ফ্লোরিন, এটা একটা আয়ন না, যৌগ, তাই আমি ওখানে সিআর এর মান বসাচ্ছি না। এটা কিন্তু আসে হচ্ছে 3, মানে এটা কি সংকরণ বোঝাবে, sp2, মানে এটা বন্ধন মূল কত আসা হচ্ছে 120, রাইট? এরকম আসা উচিত। ওকে, CF4, এটার জন্য করো। কার্বন আছে তোমার গ্রুপ কততে, 14তে, তাই না? তো 4টা ইলেকট্রন, 4টা ফ্লোরিন, সো এটা আসবে হচ্ছে
4 মানে sp3, তাহলে কত আসে? 109.5 বা তার কাছাকাছি একটা মান আসবে। ঠিক আছে, যদি এখানে 109.5 মানটা আসে না, যেহেতু হাইড্রোজেনের বদলে ফ্লোরিন আছে, জাস্ট তোমাকে আমি একটা অ্যাজাম্পশন দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, পরেরটা হচ্ছে NF3। এখানে আমাদের কত আসে? নাইট্রোজেনের 5টা, ফ্লোরিন এখানে 3টা, রাইট? আচ্ছা, তাহলে এটাও কিন্তু 4 আসে, sp3। তো এখানে কিন্তু 109.5 আসে না, হ্যাঁ, বাট এটা কিন্তু আরো কম আসে, 109.5 থেকে মানটা আরো কম আসে। ওকে, বুঝলাম, রাইট? বাড়ার তো সম্ভাবনা নাই, যেহেতু এখানে আমাদের নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, সেটা কি করবে? বন্ড পেয়ারকে বিকর্ষণ করে মানটাকে কমাবে। ওকে, আমরা যদি মান মুখস্থ নাও রাখতে পারি, এগুলো কিন্তু আমরা পড়ছিলাম মানটা কত হয়, যে এটা আহ, মোটামুটি তোমার 94-এর কাছাকাছি একটা মান হয়। সো মানটা যদি মুখস্থ নাও থাকে সমস্যা নাই, জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো একটু অ্যাজুম করতেছি। আচ্ছা, OF2। OF2 এর ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখো। অক্সিজেনের বাইরে হচ্ছে 6টা, এখানে ফ্লোরিন হচ্ছে 2টা, তাই না? তো এটা কিন্তু কত আসবে? 4 আসবে, মানে এটা কিন্তু sp3। এখানেও বন্ধন কোণটা 109.5 হয় না, কারণ খেয়াল করে দেখো অক্সিজেনের 2টা লোন পেয়ার আছে। তার মানে VSEPR পেয়ার থিওরি মতে লোন পেয়ারে কিন্তু বিকর্ষণ কাজ করবে। সো এটার মানও কিন্তু 109.5 ডিগ্রি থেকে কম। কত কম সেটা ধরো তো আমরা জানি না, তাহলে একটু খেয়াল করে দেখো। এখানে যা মান আছে সেটা হয় 109.5-এর সমান অথবা তার কম, তাই না? কোনোটাই কিন্তু 109.5 থেকে বেশি হবে না। কিন্তু BF3-র মানটা দেখো 120, তাহলে সবচেয়ে বড় কোনটা হবে? BF3 হবে। তার মানে এটা কিন্তু আমরা খুব ইজিলি একটা সংকরণের কনসেপ্ট এবং বন্ধন কোণের কনসেপ্ট দিয়ে আমরা সলভ করতেই পারি। বুঝতে পারলাম আশা করি। আচ্ছা, চলো আগাই। এখন বলা হয়েছে যে সংকরিত সংকরায়ন বিশিষ্ট একটি কার্বন কোন ধরনের বন্ধন তৈরি করে, এটা একটু আমাদের আগে দেখতে হবে। মনে রাখতে হবে যে অর্গানিক কম্পাউন্ডে যদি কখনো আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাই, অথবা কার্বনের সাথে যদি সিঙ্গেল বন্ড থাকে, সেটা সবসময় কি হবে? sp3 হবে। অর্থাৎ মনে রাখবো, যদি কোনো পাই বন্ধন না থাকে, sp3। আচ্ছা, যদি আমরা কার্বন কার্বন ডাবল বন্ড দেখতে পাই, অথবা কার্বনের সাথে অন্য কোনো পরমাণু ডাবল বন্ড দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে sp2। তাহলে কিভাবে ইজিলি মনে রাখতে পারি? একটা পাই বন্ধন পাইলেই sp2। একই রকম ভাবে কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে sp, তার মানে 2টা পাই বন্ধন হলে sp। একটু আমরা জানলাম। এখন তাহলে বুঝতেই পারলাম, তাহলে sp হবে কি? যেখানে 2টা পাই বন্ধন আছে, তাই না? তুমি যদি চিন্তা করে দেখো যে এই যে যৌগটা বা এই যে কার্যকরী মূলকটা, এখানে ট্রিপল বন্ডের মধ্যে 2টা আছে পাই, তাহলে একটা কি হবে? সিগমা। আমরা অলরেডি কিন্তু এইসব জানি, তাই না, একাডেমিক নলেজ থেকে। সো প্রশ্ন মতে যদি আমরা একটা যৌগের কথা চিন্তা করি, ধরো এখানে আমাদের কার্বনের একটা করে হাত খালি আছে, তাই না? এখানে আমি হাইড্রোজেন যুক্ত করে দিলাম, তাহলে কোন যৌগটা পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা ইথাইন, রাইট? এখানে কিন্তু আমরা ইথাইন পাবো। এখন একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি যে সংকরিত কার্বনে 2টা কি থাকবে? পাই বন্ধন থাকবে, এখানে একটা আর এখানে একটা, তাই না? আর রেস্ট হচ্ছে আমাদের সিগমা, রাইট? আচ্ছা, আমরা যদি এখন সিগমা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের কোন কোনগুলো সিগমা হবে? এই যে কার্বন হাইড্রোজেন এখানে একটা সিগমা, মাঝখানে কার্বন কার্বন একটা সিগমা, এবং এই সাইডে হচ্ছে কার্বন হাইড্রোজেন একটা সিগমা। তার মানে মোট আসা হচ্ছে 3টা সিগমা এবং 2টা পাই। কিন্তু অপশনে দেখো, এখানে কিন্তু সেরকম কোনো অপশন নাই। তার মানে আমরা যদি প্রশ্নটা আরেকবার একটু খেয়াল করে দেখি, এখানে কি বলা হয়েছে? একটি কার্বন পরমাণুর জন্য জিনিসটা বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু আমরা পুরো যৌগের ক্ষেত্রে বের করছি, বাট আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি কার্বন পরমাণুর জন্য। ওকে, সো এখানে একটু খেয়াল করে দেখো, যদি আমরা এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে এই কার্বন পরমাণুর জন্য আমি জিনিসটাকে চিন্তা করতেছি, তাহলে ও কতগুলা পাই বন্ধন তৈরি করে? একটা, 2টা। কতগুলা সিগমা বন্ধন তৈরি করে? এখানে একটা সিগমা এবং কার্বন কার্বন একটা সিগমা। এই সিগমা কিন্তু ওর সাথে কানেক্টেড না, তাই না? ওর সাথে কিন্তু কানেক্টেড না। তার মানে এখানে দাঁড়ালো কি? একটা কার্বন পরমাণু 2টা সিগমা বন্ধন তৈরি করে এবং 2টা পাই বন্ধন তৈরি করে। ওকে, বুঝতে পারলাম, তাহলে উত্তর হচ্ছে অপশন সি। ওকে, আচ্ছা, চলো আমরা আগে। এখানে কি বলা হচ্ছে? একই কোন মৌলে sp3 এবং sp2 দুই রকমের সংকরিত কার্বন পরমাণু আছে। এখানে আমরা কি দেখবো? ওই যে বন্ড দেখবো, সিঙ্গেল বন্ড হলে sp3, ডাবল বন্ড sp2, আর ট্রিপল বন্ড হলে sp। আচ্ছা, এখানে আমাদের অবশ্যই একটু গাঠনিক সংকেতটাও দেখতে হবে। প্রথম অপশনে যেটা আছে দেখি, যে CH3 CH, CH3 CH। একটু খেয়াল করে দেখো, এই কার্বনে কোনো পাই বন্ধন নাই, তাই না? মানে তুমি ডাবল বা ট্রিপল বন্ড নাই, সব দিকে হচ্ছে সিঙ্গেল বন্ড। তার মানে এখানে সবকটাই কি আছে? সিগমা বন্ড। তার মানে এটা অবশ্যই কি হবে? sp3 হবে। এই কার্বনে দেখো অক্সিজেনের সাথে কিন্তু একটা কি আছে? পাই বন্ধন আছে, তাই না? ডাবল বন্ডে কিন্তু একটা পাই বন্ধন থাকে। সো এটা হবে sp2। তার মানে কি বলছে? sp3 sp2 কোথায় আছে? এটা কিন্তু অবশ্যই অপশন এ তে আছে।
রাইট? তুমি যদি চিন্তা করে দেখো বাকি অপশন গুলাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এখানে দেখো কোনো ডাবল ট্রিপল বন্ধন নাই, মানে কোনো পাই বন্ধন নাই, সেটা sp3। এটার জন্য একই রকম ব্যাখ্যা sp3, এটাও কিন্তু sp3, তাহলে এখানে সবগুলো sp3। এখানে দেখো c3h4, এটা দিয়ে কি বোঝায়? তুমি যদি এটাকে সাধারণ সংকেতের সাথে তুলনা করো, CnH2n-2, তাহলে এটা 3 কার্বনের অ্যালকেন আমি পাবো, তাই না? তার মানে এটা হবে হচ্ছে CH3, C ট্রিপল বন্ড CH। তাহলে দেখো এখানে সব সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এটা sp3, এখানে ট্রিপল বন্ড মানে এটা sp। আবার দেখো এটা কিন্তু একই যুক্তিতে sp, তার মানে sp2 পাচ্ছি না, তার মানে এই অপশনটা বাদ। আচ্ছা, এখানে দেখো অপশন নাম্বার ডি তে এখানেও সব জায়গায় সিঙ্গেল বন্ডে আমি দেখতে পাচ্ছি, সো এখানে দুটা কার্বন হবে sp3 সংকরিত কার্বন। রাইট? আচ্ছা, এখানেও দেখো একই রকম ব্যাখ্যা, সব জায়গায় আমরা সিঙ্গেল বন্ড দেখতে পারতেছি, সো এই দুটা কার্বনই হচ্ছে এখানে sp3, আর এটাও আমাদের sp3, তাহলে উত্তর হচ্ছে অপশন এ। ওকে, আশা করি ভাই বুঝতে পারলা। চলো আগে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে আমাদের, তিনটা আয়ন দেওয়া আছে, একটা হচ্ছে বা তিনটা নমুনা দেওয়া আছে, তিনটা স্পিসিস দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের নাইট্রাইট আয়ন, একটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, আর একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তিনটা জিনিস দেওয়া আছে। এখন বলছে এখানে বন্ধন ক্রমের ক্রমটা কিরকম হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে যদি এদের একটু গাঠনিক সংকেত একটু খেয়াল করি, হ্যাঁ, গাঠনিক সংকেত বুঝতে আমাদের একটু কষ্ট হইতে পারে। কিরকম? যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড সে কিভাবে বন্ধন তৈরি করে, নাইট্রোজেনের সাথে এরকম করে তার সিঙ্গেল বন্ড থাকে, এবং তাদের সাথে একটা রেজোনেটিং বন্ধন থাকে। ওকে, তো বন্ধনের রেজোনেন্স বা অনুরণন সম্পর্কে কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রিতে একটা আইডিয়া পাবো, জাস্ট একটুকে আমরা মনে রাখি। সো এখানে এভাবে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে রেজোনেটিং বন্ধনের মাধ্যমে আলটিমেটলি অক্সিজেনের সাথে একটা স্টেবল পাই বন্ধন তৈরি করতে পারে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে চলবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নাইট্রাইট আয়ন, এখানে কিরকম ভাবে কি হয়, যে নাইট্রোজেন একটা অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ড আর এটার সাথে পাই বন্ধন, তার মানে এখানে হচ্ছে আমাদের -1 চার্জ তৈরি হয়। আর নাইট্রোনিয়াম আয়নের জন্য কিরকম বিষয়টা খেয়াল করে দেখো, এখানে অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এখানে অক্সিজেনের সাথে ডাবল বন্ড, তার মানে এখানে তৈরি হবে প্লাস চার্জ। তার মানে একটু খেয়াল করে দেখো, এই চার্জটা কিন্তু আমরা সবসময় চিন্তা করি এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের মাথায় থাকে, হ্যাঁ। তাহলে দেখো এখানে সেন্ট্রাল অ্যাটমের মাথায় কিন্তু এক্সট্রা কোনো কোনো চার্জ তৈরি হয় নাই, এখানে হচ্ছে -1 চার্জ, এখানে হচ্ছে +1 চার্জ, তাই না? তাহলে খেয়াল করে দেখো চার্জ কোথায় সবচেয়ে বেশি, এই যে NO2 মাইনাসে সবচেয়ে বেশি, এখানে আমাদের সবচেয়ে বেশি। রাইট? তারপর কোথায় আছে? তারপর কিন্তু আমাদের NO2 তে আছে, তাই না? রাইট? আর সবচেয়ে কম কোথায় আছে? NO2 প্লাসে আছে। রাইট? এখন এটা দিয়ে আমাদের কি লাভ? আমরা কিন্তু VSEPR থিওরির কথাটা জানি, VSEPR, তাই না? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এখানে আমরা কি শিখছিলাম? লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ, সেটা কিন্তু লোন পেয়ার বন্ড পেয়ার থেকে বেশি, আবার এই বিকর্ষণটা বন্ড পেয়ার থেকেও বেশি। তার মানে লোন পেয়ার কিন্তু অবশ্যই সেন্ট্রাল অ্যাটমের মাথায় থাকে, তার মানে সেন্ট্রাল অ্যাটমের মাথায় যদি ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়, সেটা কি করবে? সেটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার গুলোকে বিকর্ষণ করবে। ওকে, তাহলে কি বললাম? সেন্ট্রাল অ্যাটমের মাথায় যদি ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, সেটা বন্ড পেয়ারকে বিকর্ষণ করে সেটার মাঝখানের অ্যাঙ্গেলটাকে ছোট করে ফেলবে। তাহলে এখানে সবচেয়ে ইলেকট্রন ঘনত্ব কোন ক্ষেত্রে বেশি হবে? নিশ্চয়ই এই ক্ষেত্রে। তাহলে ও কি করবে? ও হচ্ছে বন্ড পেয়ারকে সবচেয়ে বেশি পরিমাণে বিকর্ষণ করবে, সবচেয়ে বেশি পরিমাণে। দেন হচ্ছে এইখানে বিকর্ষণ হবে, আর এখানে যেহেতু চার্জ সবচেয়ে কম, চার্জ ঘনত্ব সবচেয়ে কম, মানে নেগেটিভ চার্জ ঘনত্ব বলা হচ্ছে, তাহলে এখানে সবচেয়ে কম বিকর্ষণ হবে। যেখানে যত বিকর্ষণ, সেখানে বন্ড পেয়ার গুলো বা হ্যাঁ বন্ড গুলো তত কাছাকাছি চলে আসবে। রাইট? ওকে, তাহলে এখানে সবচেয়ে কাছাকাছি কোথায় আসবে? যেহেতু এখানে বিকর্ষণ কম, তাই এখানে হচ্ছে সবচেয়ে কাছাকাছি আসবে। তার মানে NO2 মাইনাস, এখানে হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা সবচেয়ে কম হবে, দেন হচ্ছে NO2 তে হবে, লাস্ট হচ্ছে NO2 প্লাসে হবে। রাইট? তাহলে এখানে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাই বন্ড অ্যাঙ্গেলের বিষয়টা তো আমরা সংকরণ দিয়ে বুঝছিলাম, তাই না? এটা কি সংকরণ দিয়ে করা সম্ভব? সংকরণ দিয়ে করা সম্ভব, বাট এখানে একটা এক্সেপশন চলে আসে, হ্যাঁ। তুমি যখন হচ্ছে এই যে NO2 এর হচ্ছে সংকরণ করবা, দেখবা যে এখানে আমরা নাম্বারটা কত পাবো? 5 পাবো, মানে sp3d হওয়া উচিত, বাট এটা সংকরণ হয় sp2। তো ওই ঝামেলাটা একটু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করলাম, যে যার ফলে আমরা কিন্তু এই যুক্তি দিয়েই করতে পারি, ঠিক আছে? সেন্ট্রাল অ্যাটমের মাথায় কোনটার ইলেকট্রনের চার্জ ডেনসিটি কত বেশি, এটা দিয়ে কিন্তু তুমি যে কোনো স্যাম্পলের ক্ষেত্রে বা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে তুমি ফিগার আউট করতে পারবে। যেমন বুটেক্সে কিন্তু একটা রিটেনের প্রশ্ন আসছে, একটু পরে আমরা দেখবো, সেটা কিন্তু এভাবেই ফিগার আউট করা সম্ভব। চলো আমরা আগাই। বলছে নিচে দেখো কোনটি হচ্ছে ভি আকৃতির
হবে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু জানি যে যাদের মধ্যে sp3 সংকরণ হয় তাদের মধ্যে আকৃতি কিরকম হয়, চতুস্তলকীয়। যেমন ধরো তুমি মিথেনের কথা চিন্তা করো, এখানে কিন্তু sp3 সংকরণ আছে, বাট এখানে কোনো লোন পেয়ার নাই, জিরো লোন পেয়ার, যার ফলে এটার আকৃতি কি হবে, চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, তাই না? বাট আমি যদি NH3 কথা চিন্তা করি, NH3 এর মধ্যেও কিন্তু আমাদের sp3 সংকরণ আছে, বাট দেখো এটার মধ্যে একটা লোন পেয়ার চলে আসছে। সো এই লোন পেয়ার গুলো কি করবে, বন্ড পেয়ারকে বিকর্ষণ করে এটার আকৃতিকে একটু বিকৃত করে ফেলবে। সো এটা দেখতে হয় বিকৃত চতুস্তলকের মতো, যেটাকে আমরা বলি হচ্ছে ত্রিকোণাকার পিরামিড। ওকে। আচ্ছা, আর পানির ক্ষেত্রে কি হয় একটু হিসাব করে দেখো, হাফের সূত্র দিয়ে পানিতেও কিন্তু আমাদের sp3 সংকরণ থাকে, বাট এটার মধ্যে কয়টা লোন পেয়ার আছে, দুইটা। যার ফলে এখানে লোন পেয়ার গুলো নিজেদের মধ্যে বিকর্ষণ করার ফলে সেটা বন্ড পেয়ারকে আরো বেশি বিকর্ষণ করে, যার ফলে এখানে শেপটা আরো বেশি বিকৃত হয়ে সেটা ইংরেজি ভি অক্ষরের মতো আকৃতি নেয়। তাহলে এখানে ভি লেটারের মতো আকৃতি কোনটা হইলো, পানি। তার মানে উত্তর হচ্ছে অপশন সি। বুঝতে পারলাম, এই হচ্ছে আমাদের বিষয়টা। আচ্ছা, বাকি অপশনগুলো যদি আমি দেখাই দিই, দেখো BeCl2, এখানে কি সংকরণ হয় তুমি একটু ফিগার আউট করার চেষ্টা করো। এখানে সংকরণ পাবো হচ্ছে আমরা মানে এটা হবে সরল রৈখিক। ঠিক আছে, তারপর ধরো হচ্ছে NH4, এখানে হয় sp3। খেয়াল করে দেখো NH3 হচ্ছে আমাদের sp3, বাট লোন পেয়ার একটা আছে, তাই হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ হয়ে আকৃতি বিকৃতি হয়ে গেছে, তাই না? আচ্ছা, কিন্তু NH4 এ কিন্তু কোনো কার্যকরী লোন পেয়ার নাই, সেটা কিন্তু H+ এর কাছে চলে গেছে। তার মানে এইখানে কিন্তু আর সেই বিকৃতিটা হবে না, এটার আকৃতি চতুস্তলকই হবে, এবং এটার বন্ড অ্যাঙ্গেলও কিন্তু 109.5 হবে। বুঝতে পারলাম। আচ্ছা, PCl5 এটার জন্য কি হয়, sp3d হয়। তার মানে বুঝতে পারতেছি এটা কিন্তু ত্রিভুজাকার দ্বি পিরামিড বা ত্রিকোণাকার দ্বি পিরামিড। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। আশা করি ভাই তোমরা বুঝতে পারলা। চলো আগাই। আচ্ছা, এই যে এই প্রশ্নটার কথা আমি বলতেছিলাম, দেখো এখানে কিন্তু আগেরটার মতো অনেকটা কথা দেওয়া আছে, তাই না? তাহলে তুমি যদি এটাকে আবার সেম চিন্তা করো, কোন কার্বনের মাথায় নেগেটিভ চার্জ বেশি, নিশ্চয়ই CH3 মাথায়, CH3 মাইনাস, যেটা তাই না, এটা হচ্ছে একটা কার্বো অ্যানায়ন, তাই না? তো এটার মাথায় যেহেতু আমাদের নেগেটিভ চার্জ বেশি, সো এটার বন্ড এগুলো কিন্তু সবচেয়ে কম হবে, তাই না, বিএসইপিআর থিওরি মতে। তারপর হচ্ছে আমাদের CH4, আর লাস্ট হচ্ছে আমাদের CH3+। ওকে, এটা হচ্ছে আমাদের ক্রমটা। এখন বলছে কি, এদের তুমি আকৃতি দেখো এবং বন্ধন করে মানটাও লেখো, এটা আমাদের দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে এইগুলো আমি কিভাবে করতে পারি, এর জন্য তো আমাদের অবশ্যই সংকরণের হেল্প নিতে হবে। তার আমরা একটু হেল্প নেওয়ার চেষ্টা করি। আসো, তাহলে CH3 মাইনাস, এটার জন্য কি আসবে, হাফের সূত্রটা, কার্বন হচ্ছে গ্রুপ নাম্বার 14, সো 4, হাইড্রোজেন হচ্ছে এখানে 3টা আছে, এটা কিন্তু একটা অ্যানায়ন, সো আমি অ্যানায়নের চার্জটা কিন্তু প্লাস দিয়ে লিখি, তাই না, সূত্রের জিনিসটা আর কি। এটা আলটিমেটলি কত আসলো, 4 আসলো। 4 মানে হচ্ছে sp3। বুঝতে পারলাম, sp3। খেয়াল করে দেখো এখানে কিন্তু কার্বনের একটা লোন পেয়ার আছে। ওকে, তো লোন পেয়ার হলে কি হবে, সেটা কিন্তু বিকর্ষণ করে এটার আকৃতিকে চেঞ্জ করে ফেলবে। সো এটার আকৃতি কিরকম হয়, এটা আকৃতি হবে বিকৃত চতুস্তলক, তাই না, বা হচ্ছে ত্রিকোণাকার পিরামিডের মতো হয়, ত্রিকোণাকার পিরামিড হয়। বা তুমি বলতে পারো বিকৃত চতুস্তলক লিখলেও কোনো সমস্যা নাই। বন্ধন কোণ কত হবে, 107। দেখো খেয়াল করে, নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু তার তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি ছিল, যার ফলে সেটা অনেকটাই কমায় ফেলতে পারছে, প্রায় 2.5 ডিগ্রির মতো কমায় ফেলতে পারছে। বাট কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু নাইট্রোজেনের মতো এত হাই না, যার ফলে সে এত পরিমাণও কমাইতে পারে না। হ্যাঁ, সো এই মানটা মোটামুটি থাকে হচ্ছে 109.1 ডিগ্রির মতো। তুমি যদি মানটা মনে না থাকে তাহলে কিভাবে লিখবা, << 109.5 ডিগ্রি, এভাবে লিখলে আমার মনে হয় যে ইনাফ। ঠিক আছে, যেহেতু আমরা এটা আগে শিখি নাই, অথবা হয়তো আমরা হয়তো আগে আমরা পড়ি নাই, যদি তোমার মানটা মনে না থাকে তখন তুমি এভাবে লিখে দিলেও কিন্তু কাজ হবে। আচ্ছা, CH4 এর ক্ষেত্রে কি হয়, এখানে তো আমরা একই সূত্র আমরা ফলো করব। এখানে দেখো, কার্বনের জন্য 4, 4টা হাইড্রোজেন, সো এটা কিন্তু 4 আসে, মানে sp3 সংকরণ। এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই, তাহলে এটা আকৃতি কিরকম হবে, চতুস্তলকীয় হবে, রাইট, টেট্রাহেড্রাল হবে। এবং এটার বন্ধন কোণ নর্মালি 109.5 ডিগ্রি হবে। আচ্ছা, আর লাস্টে দেখো CH3+, তার মানে সূত্র বসাও, 4, 3টা হাইড্রোজেন, যেহেতু ক্যাটায়ন সেটা চার্জ আমরা মাইনাস করে দিই, তার মানে এটা আসবে কত, এটা আসবে হচ্ছে 3। 3 মানে এটা কিন্তু sp2 সংকরণ, হ্যাঁ, এটা কিন্তু আর sp3 রইল না। তারপর এটা আকৃতি কিরকম হয়ে যাবে, সমতলীয় ত্রিভুজ আকার।
এবং এটার বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সবচেয়ে কম হইলো CH3 মাইনাস, দেন হচ্ছে CH4, দেন হচ্ছে CH3 প্লাস। বুঝতে পারলাম? এটাই কিন্তু আমরা এখানে লিখছি। ওকে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার হইতে পারছো। চলো আগাই। এখানে কি বলা হয়েছে যে নিম্নলিখিত যৌগসমূহকে বন্ধন কোণের নিম্নতর ক্রম অনুযায়ী তোমাকে সাজাইতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা প্রত্যেকটা জিনিসের বন্ধন কোণ বের করার চেষ্টা করব। তাহলে আগে হচ্ছে সংকরণ বের করব, দেন হচ্ছে আমরা বন্ধন কোণ বের করব। তাহলে একটু খেয়াল করে দেখি, CH4 আমরা কিন্তু অলরেডি দেখছি এটা কত হয়, 109.5 ডিগ্রি। তারপর NH3 কথা আমরা কিন্তু পড়ে ফেলছি, এটা একটা লোন পেয়ার থাকে 107 ডিগ্রি হয়। তারপর ধরো যে লাস্টেরটা আমি বলি পানি, পানিও কিন্তু দেখছি দুইটা লোন পেয়ার থাকে 104.5 ডিগ্রি হয়। BeCl2 কিরকম হয়, এটা কিন্তু সংকরণ হয়, যার ফলে এটা বন্ধন কোণ হয়ে যায় 180 ডিগ্রি। হ্যাঁ, সরলরৈখিক হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে যেহেতু নিম্নক্রম বলছে, তাহলে বড় থেকে ছোট তুমি সাজাও। সবচেয়ে বেশি হবে বেরিলিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে CH4, NH3, এবং লাস্টে হচ্ছে পানি। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলা। চলো আগাই। আচ্ছা, এটা দেখি এখানে কি বলা হয়েছে যে আকৃতির নাম লেখো। আমরা কিন্তু অলরেডি এইসব সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া নিছি। হ্যাঁ, তো এখানে মেনলি আমরা B নাম্বার প্রশ্নটাই খেয়াল করব। হ্যাঁ, এই নাম্বারটা আমি অল্প করে বলে দিচ্ছি তারও, যে BCl3 এখানে কি সংকরণ পাওয়া যায়। আচ্ছা, এটা আমি নিচে লিখি, সমস্যা নেই। বোরন ট্রাইক্লোরাইড, তাই না? তুমি যদি এখানে হাফের সূত্র অ্যাপ্লাই করো, বোরনের জন্য বোরন কত নাম্বার গ্রুপে? 13 নাম্বার, মানে তিন, তিনটা ক্লোরিন, তার মানে আলটিমেট লাস্ট হচ্ছে তিন, sp2 সংকরণ। রাইট? তাহলে আকৃতি কিরকম আসবে? আকৃতি হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার। তাই তো, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নেই আসলে। তারপর NH3, আমরা কিন্তু NH3 অলরেডি পড়ে ফেলছি। এটা হয় ত্রিকোণাকার পিরামিড বা বিকৃত চতুস্তলক। হ্যাঁ, আর PCl5 একটু খেয়াল করে দেখি, PCl5 এর জন্য কিরকম হয়, একই সূত্র, এখানে কোনো ব্যতিক্রম নাই। ফসফরাসের জন্য পাঁচ, পাঁচটা ক্লোরিন, সো এটা আসলো হচ্ছে আলটিমেটলি পাঁচ। রাইট? পাঁচ আসলে কিরকম হয় আমাদের, সেটা sp3d হইতে পারে অথবা DsP3 হইতে পারে, তাই না? আচ্ছা, তো এটার আকৃতি কিরকম হবে? দুইটার মধ্যে যেটা আসুক না কেন, আকৃতি হচ্ছে অলওয়েজ ত্রিকোণাকার দ্বিপিরামিড হবে, ত্রিকোণাকার দ্বিপিরামিড। রাইট? সো আকৃতি কিন্তু আমরা কিন্তু বুঝে ফেললাম, তাই না, মুখস্থ জ্ঞান থেকে। এখন আসি তোমাদের ওই ডাউটটা সলভ করার জন্য একটু চেষ্টা করি আমি। দেখো যে এই যে sp3d আর DsP3, এইটার মধ্যে কোনটা হবে আমি কেমনে বুঝবো, তাই না? এই জন্য আমি কি করতে বলছিলাম, এই যে আমাদের কেন্দ্রীয় যে পরমাণুটা আছে এইটার আমাদের ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে, তাই না? আচ্ছা, যদি আমি এখানে ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে খেয়াল করে দেখো, ফসফরাসের জন্য কি আসবে? 1s2 2s2 2p6, মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস 3s2 3p3, তাই না? কিন্তু পরে আমরা কি লিখছিলাম, এখানে যেহেতু যোজনী এখানে তিন বোঝাচ্ছে, কিন্তু ক্লোরিন তো পাঁচটা যুক্ত হচ্ছে, সো এটা কিন্তু এক্সাইটেড অবস্থা প্রাপ্ত হয়ে একটা ইলেকট্রন চলে যায় হচ্ছে ডি এর মধ্যে। রাইট? তাহলে দেখো, এস এর মধ্যে একটা ইলেকট্রন, পি এর মধ্যে তিনটা ইলেকট্রন, P x P y P z, মানে একটা একটা করে বিজোড় ইলেকট্রন, এবং ডি এর মধ্যে একটা ইলেকট্রন। সো পাঁচটা আমাদের বিজোড় ইলেকট্রন হয়ে গেল। এই বিজোড় ইলেকট্রন পাঁচটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে বন্ধন জোড় তৈরি করবে। তার মানে এই যে অরবিটাল গুলো এখানে আমি দেখতে পারতেছি, এরাই কিন্তু আমাদের সংকরণে অংশগ্রহণ করে। ওকে, বুঝতে পারলাম? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, একটা এস, তিনটা পি এবং একটা ডি, এরাই কিন্তু মেনলি হাইব্রিডাইজেশন হইলো। তাহলে এখানে আমি কোন সংকরণটা পাবো? sp3d। বুঝতে পারলাম? এখানে কিন্তু DsP3 পাওয়া যাবে না। ওকে, বুঝতে পারলাম তো? আচ্ছা, তাহলে এবার আসি পরেরটায়। তাহলে এই জ্ঞানটা আমাদের কিন্তু অনেক উপকার করবে পরের প্রশ্নটা বোঝার জন্য। বলা হচ্ছে এখানে কোন সংকরণ হয় তুমি এটা অবস্থা উল্লেখ করো। খেয়াল করে দেখো, প্রথমটা একটা জটিল আয়ন দেওয়া আছে, তাই না? টেট্রামিন কপার সালফেট, যেটা আমাদের বইয়ে ছিল, টেক্সট বই যেটা ছিল, তাই না? সেটা আমি ধরো আরেকবার তোমাকে একটু এক্সপ্লেন করে দিব, সমস্যা নাই। টেট্রাঅ্যামিন কপার সালফেট, খেয়াল করে দেখো এখানে জটিল আয়নের মধ্যে ভিতরে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড, তাই না? দেখো এই যে এটা হচ্ছে লিগ্যান্ড।
লিগ্যান্ড নিয়ে যদি আমি একটু অল্প করে পড়াশোনা করি, দেখো লিগ্যান্ড কারা, যারা হচ্ছে জটিল আয়ন গঠনে মুক্তজোড় কেন্দ্রীয় পরমাণুর আয়নটাকে সরবরাহ করে, তাই না? এখন লিগ্যান্ড আবার দুই রকমের হয়, একটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড আর একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওকে, উইক মানে কি? উইক মানে হচ্ছে যারা এই কেন্দ্রীয় পরমাণুর যে বিজোড় ইলেকট্রন গুলো আছে তাদেরকে কম্প্রেস করে জোড়া বানাইতে পারে না, তারা হচ্ছে উইক। কারা কারা আছে? যেমন ধরো আমাদের পানি, যেমন ধরো আছে আমাদের বিভিন্ন হ্যালোজেনের মানে হ্যালাইড আয়ন, যেগুলোকে আমরা হ্যালো আয়ন বলতেছি, এই ক্ষেত্রে পানিকে আমরা অ্যাকুয়া বলি, হ্যালাইড আয়ন গুলোকে আমরা হ্যালো বলি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কারা? যারা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন গুলোকে কম্প্রেস করে পেয়ার্ড বানায় ফেলতে পারে। যেমন ধরো হচ্ছে আমাদের এখানে সায়ানাইড আয়ন আছে, যেটাকে আমরা সায়ানো বলি। হ্যাঁ, এনও আয়ন আছে, ভাই এনও গ্রুপটা আছে, নাইট্রোজেন মনোক্সাইড, যেটাকে আমরা নাইট্রোসো গ্রুপ বলি। আচ্ছা, তবে এই দুটা মাঝখানে একটা যৌগ আছে যেটাকে আমরা বলি হচ্ছে NH3, অ্যামিন। ঠিক আছে, এই অ্যামোনিয়াকে আমরা লিগ্যান্ডের ক্ষেত্রে অ্যামিন নাম দিয়ে দিছি। সো এইটা কিন্তু স্ট্রং এর মধ্যে পড়ে না, উইকের মধ্যে পড়ে না, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট লিগ্যান্ড। হ্যাঁ, মাধ্যমিক পর্যায়ের লিগ্যান্ড। কেন এটাকে আমরা ইন্টারমিডিয়েট লিগ্যান্ড বলতেছি? কারণ এটা যেসব 3D এলিমেন্ট আছে, হ্যাঁ, মানে চতুর্থ পর্যায়ে যেসব ডি ব্লক এলিমেন্ট আছে তাদের সাথে উইক হিসেবে কাজ করে। এক্সেপশন হচ্ছে কোবাল্ট, আমরা দেখবো একটু পরে। কোবাল্টের সাথে সেটা আবার স্ট্রং হিসেবে কাজ করে। বাট 4D এবং 5D যারা আছে, মানে হ্যাঁ 4D এবং 5D, রাইট, অর্থাৎ তুমি পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ের ডি ব্লক এলিমেন্টের কথা চিন্তা করো, তাদের সাথে আবার সেটা স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে। তো আমরা যেহেতু 4D 5D নিয়ে এত বেশি পড়াশোনা করি না, আমরা জাস্ট 3D কথাই মনে রাখবো যে সেটা হচ্ছে 3Dর ক্ষেত্রে উইক লিগ্যান্ড হিসেবে কাজ করবে, কম্প্রেস করতে পারবে না। বাট এক্সেপশন হচ্ছে কোবাল্ট, কোবাল্টের সাথে সেটা আবার কম্প্রেস করতে পারবে, এরকম বিষয়টা। আচ্ছা, তাহলে আশা করি ভাই এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হইলো। এইবার একটু খেয়াল করে দেখো কপারের ক্ষেত্রে কি হচ্ছে। এটাই তো আমাদের সেন্ট্রাল অ্যাটম, এটার মধ্যে তো আমাদের লিগ্যান্ড গুলো আসবে, তাই না? সালফেট হচ্ছে 2 মাইনাস, তার মানে এই পুরোটা চার্জ কত হবে? 2 প্লাস, তাই না? কাউন্টার চার্জ। অ্যামোনিয়া তো 0, তার মানে আলটিমেটলি কপার হইতে হবে 2 প্লাস। তাহলে তুমি কপার 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস করো, কিরকম আসবে? আর গুণে 18টা, দেন এটা কি ছিল? 3D10 4s1 ছিল না? বাট দুইটা ইলেকট্রন তো চলে গেল, তো 3D9 4s0 হয়ে গেল, রাইট? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো ডি এর মধ্যে ইলেকট্রন গুলো কিভাবে আছে পূর্ণের নীতি অনুযায়ী: 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে আছে, তাই না? রাইট। দেন এখানে কি করবে? এখানে হচ্ছে লিগ্যান্ড গুলো আসবে। যেহেতু আমরা বলছিলাম NH3 কিন্তু এই ক্ষেত্রে কোবাল্ট বাদে বাকি সব ক্ষেত্রে উইক লিগ্যান্ড হিসেবে কাজ করে, সে কিন্তু এখানে জোড়াবদ্ধ করতে পারবে না, তাই না? আর এখানে জোড়াবদ্ধ হওয়ার সুযোগও নেই, কারণ একটাই আছে আনপেয়ার্ড ইলেকট্রন। একটা ইলেকট্রনকে তুমি কিভাবে জোড়াবদ্ধ করবা? তাই না? খুব ইজি জিনিস। তাহলে এখানে আলটিমেটলি যেরকম ছিল স্ট্রাকচারটা সেরকমই থেকে যায়। ওকে, তো এখানে আমাদের এত কষ্ট করার কিছু নাই, যেরকম ছিল সেরকমই থেকে যাবে, আমরা সেরকমই রেখে দিব। এখন আসো, এখন হচ্ছে আমাদের ঝামেলা। ঝামেলার বিষয়টা কি? আমার তো এখানে মুক্ত জোট দেওয়া লাগবে, তাই না? মুক্ত জোট তো সাপ্লাই করা লাগবে, কিন্তু আমি তো ডি খালি করতে পারলাম না। 3D এর মধ্যে যেরকম আছে সেরকমই তো রয়ে গেল। তো আমি কি করব? এর পরবর্তীতে যেসব অরবিটাল গুলো আছে খালি আছে সেগুলোর মধ্যে আমরা ইলেকট্রন দিব। যেমন এরপরে কি আছে? 4s খালি আছে, সো 4s দেখো একটা খালি অরবিটাল আছে। আমি কি করতে পারি? এখানে হচ্ছে একটা মুক্ত জোট দিয়ে দিতে পারি। তাহলে এই যে আমাদের একটা মুক্তজোট চলে আসলো অ্যামোনিয়া থেকে। ওকে, রাইট, এরকম বিষয়টা। আচ্ছা, পরে কি হবে? দেখো আমাদের তো এখানে লিগ্যান্ড হচ্ছে 4টা, জাস্ট এখানে আমাদের একটা হিসাব চলে আসলো। তাহলে বুঝতেই পারতেছি বাকি 3টা কই যাবে? পরবর্তী খালি অরবিটাল গুলোতে চলে যাবে। তাহলে দেখো এখানে 4p-তে কয়টা খালি আছে? 3টা আছে। তাহলে আমাদের কমন সেন্স কি কাজ করে যে 3টার মধ্যে 3 জোড়া লিগ্যান্ড চলে যাবে। সো সুন্দর মতো এখানে সংকরণটা কি হয়ে যাবে? sp3 হয়ে যাবে, তাই না? দেখো যে একটা এস এবং 3টা পি মিলে তো sp3 সংকরণ হয়ে যায়, তাই তো? এরকমই তো বিষয়টা। বাট উত্তর হচ্ছে এটা সম্ভব না। কেন? কারণ এখানে আমরা একটা পরীক্ষা করি যার নাম হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন অ্যানালাইসিস। আমরা এই পরীক্ষাটা করার মাধ্যমে জানতে পারি যে এই যে আমি এখানে যে যৌগটা লিখলাম টেট্রামিন কপার সালফেট, এটার আকৃতি হয় সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার। তাহলে খেয়াল করে দেখো sp3 হইলে সেটার আকৃতি কিরকম হওয়া উচিত ছিল? চতুস্তলকীয়। বাট আমরা তো বাস্তবে সেটা পাচ্ছি না, আমরা পাচ্ছি এরকম সমতলীয় বর্গাকার। তার মানে নিশ্চয়ই এখানে কোনো না কোনো ঘাপলা আছে। তো ঘাপলাটা কিরকম? এবার আমরা একটু খেয়াল করি ঘাপলাটা আসলে কিরকম। সমতলীয় কোনো যৌগের কয়টা ডাইমেনশন থাকে?
দুইটা ডাইমেনশন, তাই না? দুইটা অক্ষ বরাবর এটা বিস্তৃতি থাকে, তাই না? তো ধরলাম সেখানে আমাদের এক্স আর ওয়াই অক্ষ বরাবর বিস্তৃতি আছে, কোনো জেড অক্ষ বরাবর ইলেকট্রনের কোনো বিস্তৃতি বিস্তৃতি নাই, মানে জেড অক্ষতে ইলেকট্রন যাইতে পারবে না, তাহলে তো সমতুলীয় হবে, আদারওয়াইজ তো সেটা থ্রিডি হয়ে যাবে, তাই না? রাইট, থ্রি হলে তো আমাদের sp3 হইতে কোনো দোষ ছিল না। বাট এটা হচ্ছে আমাদের 2D। তার মানে এখানে দেখো, এসি ইলেকট্রন যেতে কোনো সমস্যা নাই, এস হচ্ছে একটা নন ডিরেকশনাল অরবিটাল, ওকে। ওটা কোনো ডিরেকশন নাই, জাস্ট একটু মনে রাখি। পি আবার তিনটা, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। আমরা কি বলছিলাম ভাইয়া, ইলেকট্রন যাইতে পারবে এক্স আর ওয়াই তে, জেডে কি যাইতে পারবে? জেডে কিন্তু যাইতে পারবে না। তার মানে এখানে যে আমরা ইলেকট্রন জেডে নিচ্ছিলাম পি জেডে, সেটা কিন্তু নেওয়া সম্ভব হবে না। তাহলে এখন প্রশ্ন, ভাই আমি তাহলে কোথায় নেব ইলেকট্রনটা? এরপরে কিন্তু আবার 4D আছে, তাই না? 4D এর মধ্যে যে খালি অরবিটাল গুলো আছে, এই খালি অরবিটাল গুলোর মধ্যে আমরা ইলেকট্রনটা নিতে পারবো। প্রথমটা কি, ডি এক্স ওয়াই, কোনো জেড আছে নাই? যার ফলে আমরা এখানে কিন্তু একটা মুক্ত জোড় দিতে পারি। তাহলে এখন আমাকে বলো এখানে কি সংকরণ হইলো? 4s এর একটা অরবিটাল, 4p দুইটা অরবিটাল এবং 4d একটা অরবিটাল। তার মানে এখানে ইলেকট্রন, তোমার সংকরণ দাঁড়াইলো হচ্ছে sp2d। ওকে, sp2d এখানে কিন্তু সংকরণ দাঁড়াইলো। বুঝতে পারলাম তাহলে। এটা সংকরণ কি হবে? এটা সংকরণ হবে হচ্ছে sp2d। তার মানে এটা কিন্তু একটা এক্সেপশন, আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো SF6 এটা কি বের করা সম্ভব হবে? একটু আমরা যদি চিন্তা করে দেখি, SF6 কিন্তু এখন আমাদের জন্য ইজি, কারণ আমরা কিন্তু PCl5 কিভাবে হয় সেটা কিন্তু অলরেডি দেখে ফেলছি। রাইট, তুমি যদি হাফের সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে কি দাঁড়ায়? তাহলে হাফের সূত্র অনুযায়ী SF6 এটার সংকলন কি হচ্ছে, সালফার যেহেতু 16 নম্বর গ্রুপ, ছয়, ছয়টা ফ্লোরিন, তার মানে এটা আসলে আলটিমেটলি ছয়। ছয় মানে কি, সেটা দুইটা রেজাল্ট হতে পারে, sp3d2 অথবা d2sp3, তাই না? এখন আমি তো কনফিউজ, এই দুইটার মধ্যে কোনটা হবে সেটাই তো আমাদের দেখার বিষয়। তো আসো সেন্ট্রাল অ্যাটম থেকে সালফার খেয়াল করে দেখো, সালফারের যোজনী কিন্তু এখানে এখানে ছয়, তাই না? তার মানে আমরা যেটা জানি যে এখানে নিওনের 10টা ইলেকট্রন, দেন হচ্ছে 3s এ দুইটা, 3p তে চারটা, এটাই তো ইলেকট্রন বিন্যাস ছিল। বাট এই ক্ষেত্রে আমাদের পি এর মধ্যে আনপেয়ার্ড কয়টা থাকবে? দুইটা, তাই তো, 2 1 1, দুইটা আনপেয়ার্ড থাকে। বাট এখানে দুইটা আনপেয়ার্ড রেখে তো লাভ নাই, কারণ যোজনী তো আমাদের ছয় ছয় বানাইতে হবে। তো প্রথম এক্সাইটেড অবস্থায় কি হয়ে যাবে? প্রথম এক্সাইটেড অবস্থায় পি থেকে একটা ইলেকট্রন চলে যায় ডি তে, তাই না? তাহলে পি তে তিনটা আনপেয়ার্ড, ডি তে একটা আনপেয়ার্ড, মানে এখানে আমাদের আনপেয়ার্ড কয়টা হয়? চারটা, মানে যোজনী চার, তাও তো আমাদের লাভ হয় না। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আরেকটু বুদ্ধি করতে হবে। আরেকটু বুদ্ধি কি, যে এটাকে আমি আরো এক্সাইটেড করে এস থেকে একটা ইলেকট্রন নিয়ে যাব ডি তে। তাহলে এস এর মধ্যে হয়ে গেল ইলেকট্রনটা আনপেয়ার্ড, আর পি তে আমাদের ইলেকট্রন হয়ে গেল দুইটা আনপেয়ার্ড। তাহলে দেখো, এস এর মধ্যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, পি এর মধ্যে তিনটা এবং ডি এর মধ্যে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন। সেটা হচ্ছে প্রত্যেকে একটা একটা করে ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে বন্ধন জোড় তৈরি করবে। তাহলে এখানে আমাদের সংকরণটা কি আসে? একটা এস, তিনটা পি, দুইটা ডি, তাহলে sp2d, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? তাহলে এখানে সংকরণ কি হবে? sp2d হবে। তাহলে এইভাবে তোমরা হচ্ছে চিন্তা করে করে সংকরণটা খুব ইজিলি বের করতে পারবা। ওকে, আচ্ছা, চলো আমরা আগাই। এখানে কি বলা হচ্ছে, আমরা আরো কিছু জটিল আয়নের সংকরণ নিয়ে আলোচনা করব। এখানে যেই যৌগটার কথা বলেছে FeCO5, এটা সংকরণ এবং আকৃতি নিয়ে আমাদের আলোচনা করতে বলা হয়েছে। খেয়াল করে দেখো, FeCO5 এখানে যে সেন্ট্রাল অ্যাটমটা আছে, তার চার্জ কত হবে? CO, এটার কিন্তু কোনো চার্জ নাই, বুঝছো? এটা কিন্তু জিরো চার্জ। তাহলে এটা যদি জিরো চার্জ হয়, আয়রনের কত চার্জ হবে? জিরো, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তাহলে আয়রন যদি এখানে আনচার্জ হবে, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা কিরকম? আর গুণ 18টা, 3d6 4s2, তাই না? আয়রন তো আমরা জানি, রাইট? তা দেখো দেখো ডি এর মধ্যে কিভাবে আছে ইলেকট্রন গুলো, ঘূর্ণন নীতি অ্যাপ্লাই করো, যে 1 2 3 4 5 6। আবার দেখো এস এর মধ্যে কিন্তু ইলেকট্রন আছে, তাই না? তাহলে দেখো এখানে কি আসলো? লিগ্যান্ড আসলো, তাই না? সিও লিগ্যান্ড আসলো। এখন সিও কি স্ট্রং লিগ্যান্ড নাকি উইক লিগ্যান্ড, এটা যদি আমাদের মনে না থাকে, মনে রাখবা যে পানি আর হ্যালোজেন গুলো হচ্ছে উইক, বাকি সবাই স্ট্রং। তাহলে সিও কি হবে? স্ট্রং। হ্যাঁ, এনও কি হবে? স্ট্রং। সিএন কি হবে? স্ট্রং। আশা করি ভাই তোমাদের এটা মনে থাকবে। তাহলে স্ট্রং লিগ্যান্ড কি করবে? এখানে পেয়ারিং করার চেষ্টা করবে, তাই না? কম্প্রেস করে পেয়ারিং করবে, যেমন এই দুটা মিলে সে একটা পেয়ার তৈরি করবে, আবার এই দুটা মিলে সে একটা পেয়ার তৈরি করবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি রকম হচ্ছে বিষয়টা দেখো। তাহলে এখানে পেয়ারিং হয়ে আলটিমেটলি এখানে একটা পেয়ার তৈরি হলো আর এখানে একটা পেয়ার তৈরি হলো, তাই না? তাহলে আমাদের মনে হতে পারে ভাই দুটো অরবিটাল তো খালি 3D এর মধ্যে,
তাই না? দুটো অরবিটাল তো খালি। বাট খেয়াল করে দেখো, ফোর এস এর মধ্যে আমাদের কি আছে, একটা জোড়া আছে। ও কি করবে, ফোর এসটাকেও এই খালি অরবিটালের মধ্যে নিয়ে আসবে, যার ফলে সে ডি এর মানে ডি এর মধ্যে দুইটা খালি ঘরের জায়গায় একটা খালি ঘরে কনভার্ট করে ফেলবে। এটা কিন্তু একটা ভূমিকা আছে। ভূমিকাটা কি আমি বলবো, তাহলে এখানে আমাদের সেই এস এর জোড়াটা নিয়ে আসলো। বুঝতে পারলাম? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে খালি অরবিটাল কয়টা তৈরি হলো এখানে, জাস্ট একটা, তাই না? বাট আমাদের লিগ্যান্ডের কতগুলো আছে, পাঁচটা। তাহলে আমাদের এখানে তো একটা লিগ্যান্ড আসলো, ওকে, সমস্যা নাই। বাট আমাদের তো আরো চারটা ঘর লাগবে, তাই না? সেই চারটা ঘর কোত্থেকে আসবে? ফোর এস এর যে খালি ঘরটা আমি তৈরি করলাম সেখানে আমি একটা পাঠাবো, এবং ফোর পির যে খালি ঘরগুলো আছে সেখানে আমি বাকি তিনটা পাঠাই দিব, তাই না? আমার তো আরো তিনটা বাকি, তো এখানে আমি তিনটা পাঠাই দিব। তাহলে এখানে কি সংকরণ আসলো বলতো? একটা ডি, একটা এস, এবং তিনটা বি, তার মানে এটা হচ্ছে ডিএসপি3 সংকরণ। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি ওই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে এটার আকৃতি কিরকম হবে? আমরা জানি sp3d বা ডিএসপি3 দুইটার আকৃতি সেমই আসে, সেটা হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিড। তাহলে এখন আসো বিষয়টা যে আমি কেন এসটাকে এদিকে পুশ করা দরকার হচ্ছে। আমি যদি এসটাকে এদিকে পুশ না করতাম তাহলে আমাদের সংকরণ আসতো হচ্ছে D2sp2, তাই না? মানে ডি এর মধ্যে একটা ঘর খালি থাকতো, তাই না? সেখানে আমাদের ইলেকট্রন চলে আসতো। এখন আমরা ওই ডিফ্র্যাকশন অ্যানালাইসিস পরীক্ষার মধ্যে দেখতে পারলাম এই D2sp3 বলতে আহ কোনো সংকরণ সম্ভব না। হ্যাঁ, তো এই জন্য আমরা এই জিনিসটাকে অনুমান করতে পারি যে এখানে আমাদের কি করতে হবে, জোড়াটাও শিফট হয়ে ডি এর মধ্যে চলে যাবে। ওকে ভাই, বুঝতে পারলাম তো? এই হচ্ছে আমাদের বিষয়টা। আচ্ছা, চলো হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কেস করি, সেটা হচ্ছে এই যে যৌগটা, এই যৌগের আমাদের কিরকম কি হবে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। কেন? কারণ এখানে কোবাল্ট আছে। আমরা জানি কোবাল্টের সাথে যখন অ্যামিন লিগ্যান্ড চলে আসে সেটা কিন্তু স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে, তাই না? আচ্ছা, কিন্তু কোবাল্টের চার্জ কত? ক্লোরিন হচ্ছে -1 করে, এখানে -3 আছে। তার মানে জোটেল আয়নটার চার্জ হচ্ছে +3। অ্যামোনিয়া তো 0, হচ্ছে কোবাল্ট হবে +3। ওকে, তাহলে তুমি এখানে কি করবা, কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস করবা, তাই না? সো রাইট, তো কোবাল্টের নর্মাল ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয়? 4s2 3d7। ওকে, বুঝতে পারলাম তো? আচ্ছা, কিন্তু এখানে তো আমাদের আয়ন আছে 3+, তার মানে তিনটা ইলেকট্রন বের করতে হবে। কোত্থেকে কোত্থেকে যাবে বলো তো? এস থেকে দুইটা যাবে এবং ডি থেকে একটা যাবে, তার মানে এটা ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 4s0 3d6। ওকে, বুঝতে পারলাম। তাহলে দেখো এখানে ইলেকট্রন গুলো কিভাবে আছে ডি এর মধ্যে, 1 2 3 4 5 6 এইভাবে আছে। বাট এখানে তো আমি কি করে ফেললাম, NH3 দিয়ে আসলাম, এবং এটা কিন্তু কোবাল্টের সাথে স্ট্রং লিগেন্ড হিসেবে কাজ করে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কি কি করবে, সে সর্বোচ্চ সংখ্যক জোড়া তৈরি করে ফেলবে, রাইট? এখন দেখো এখানে কিন্তু ফোর এস আর জোড়া নাই, না থাকলে তো নাই, তাই না? এখানে আমাদের একটা জোড়া তৈরি হলো এই দুটো মিলে, আবার এখানে একটা জোড়া তৈরি হলো এই দুইটা মিলে। ওকে, বুঝতে পারলাম বিষয়টা। তাহলে এখন দেখো, এখন আমাদের ডি এর মধ্যে দুইটা ঘর খালি হয়ে গেল, তাই না? আচ্ছা, এই খালি ঘরে কি আসবে, আমাদের যে অ্যামিন লিগেন্ডটা আছে সেই অ্যামিন লিগেন্ডটা তার মুক্ত জোড়টাকে পাস করবে, মুক্ত জোড়টাকে এখানে পাস করবে, এখানেও সে পাস করবে। আরো চারটা দরকার, আর চারটা ঘর থেকে আসবে? সে বুঝতে পারতেছো, 3D পর তো 4s আছে, 4s তো একটা খালি ঘর আছে, সেখানে আসবে, তাই না? তারপর তো 4p আছে, 4p-র মধ্যে তিনটা খালি ঘর আছে, তাই তো? এখানে আমাদের লিগেন্ড গুলো চলে আসবে। এই যে আসলো, তিনটা হয়ে গেল, 4 5 6। ওকে, তাহলে আলটিমেটলি এখানে কি সংকলন আসলো, দুইটা ডি, একটা এস, আর হচ্ছে তিনটা পি, তার মানে D2sp3, তাই না? তো এখন বলো D2sp3 এর আকৃতি, আকৃতি কিরকম হবে? অষ্টতলকীয়, অষ্টতলকীয়। বুঝতে পারলাম, এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন একটা কথা হয়তো আমার বলা উচিত যে D2sp3 আর sp3d কিন্তু সেম না, বুঝছো? D2sp3 আর sp3d2 কিন্তু সেম না। কেন সেম না? তোমরা এটা এখন একটু বুদ্ধি করো তো, যে এখানে ডি কে আমি আগে কেন লিখতেছি, কারণ 4s আর 4p-র আগের যে ডি অরবিটাল 3D সেখানে ইলেকট্রন জোড় যাচ্ছে, তাই না? পরে লেখা মানে কি, এর পরে যে ফোর ডিটা আছে সেটাকে বোঝায়। সেখানে কি ইলেকট্রন যাচ্ছে? সেখানে তো যাচ্ছে না। সো যদি ডিটা এস আর পি এর আগের যে শেলটা থাকে সেই শেলের ডি অরবিটাল হয়, তাহলে কিন্তু আমি ডি কে অবশ্যই আগে লিখবো, পরে লেখা যাবে না। ওকে, রাইট? এটুকু আমরা জানি। আচ্ছা, এবার আসো পরের টপিক, সেটা হচ্ছে পোলারিটি এবং পোলারায়ন। ওকে,
এগুলো নিয়ে আমরা একাডেমিকে অনেক পড়াশোনায় করছি যে পোলারিটি কি ছিল। পোলারিটি ছিল হচ্ছে পোল তৈরি করা ধর্ম ধর্ম, তাই না? যেখানে আমাদের কি হবে, সমযোজী যৌগের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কারণে যদি এক পাশে ইলেকট্রন চেপে যায়, সেই পাশে একটা নেগেটিভ পোল তৈরি হয়, অপর পাশে একটা পজিটিভ পোল তৈরি হয়, তাই না? এবং পোল কিন্তু বা এই যে চার্জ তৈরি ঘটনাটা কিন্তু আয়নিক যৌগে নর্মালি হয়ে থাকে, বাট ইলেকট্রন সেটা আবার সমযোজী যৌগে হয়। তার মানে পোলারিটিকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সমযোজী যৌগে আয়নিক বৈশিষ্ট্য, তাই তো? আয়নিক বৈশিষ্ট্য। পোলার আয়নটা কি হবে? পোলার আয়ন দিয়ে মেনলি বোঝা হচ্ছে চার্জ, তুমি বলতে পারো আয়নের বিকৃতি। ওকে। মেনলি কি করবে, যখন আমাদের আয়নের যৌগ তৈরি হয়ে যায় তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হবে। ওই ক্যাটায়নের নিউক্লিয়াসটা তার বা তার পজিটিভ চার্জটা অ্যানোনের মধ্যে যে ইলেকট্রন মেঘ থাকে সেটাকে টেনে তার কাছে নিয়ে আসবে। তার কাছে নিয়ে আসা মানে কি, দুইটা আয়নের ইলেকট্রন মেঘের এখন কি হবে, শেয়ারিং হবে বা একটা সংযোগ তৈরি হবে, সেটা তো সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তার মানে পোলার আয়নকে আমরা কি বলতে পারি? আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য। সমযোজী বৈশিষ্ট্য। বুঝতে পারলাম? একটু জানলেই হবে, ঠিক আছে? আমি খুব ডিটেলসে গেলাম না, কারণ এত কিছু তো আমাদের দরকার নেই আসলে, বুঝছো? এগুলো সব একাডেমিকের পড়া। আচ্ছা, যেগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে ফাজানের পোলার আয়নের নিয়ম, তাই না? এই যে পোলার আয়ন হচ্ছে আয়নের যৌগ কখন হচ্ছে সমযোজী আচরণ করবে সেটা নিয়ে বিজ্ঞানী ফাজান হচ্ছে তিনটা নিয়ম দিচ্ছেন। এই তিনটা নিয়ম আমাদের পড়তে হবে। So, প্রথম হচ্ছে প্রথম নিয়ম, সেটাকে আমরা বলি হচ্ছে চার্জের নিয়ম। ওকে, চার্জের নিয়ম, এখানে আমরা চার্জ নিয়ে আলোচনা করি। তো এই নিয়মের মতে যদি এই নিয়মে কি বলা হয়, যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সেটা তত বেশি পোলারায়ন করবে, আবার অ্যানোনের চার্জ যত বেশি হবে সেটা আবার তত বেশি পোলারাইত হবে। ক্যাটায়ন পোলারায়ন করে, অ্যানোন পোলারাইত হয়। সো আমি বুঝতে পারলাম, যদি চার্জটা ক্যাটায়নে যত বেশি হয় সেটা কিন্তু সমানুপাতিক বোঝা হবে পোলারায়নের সাথে। যত বেশি চার্জ তত বেশি পোলারায়ন। আবার অ্যানোনের ক্ষেত্রে কথা ঠিক, অ্যানোনের চার্জ যত বেশি সেটা তত বেশি পোলারাইত হবে। শেষ। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি আমাদের ক্যাটায়ন এবং অ্যানোনের চার্জ যদি মিলে যায়, সেই ক্ষেত্রে আমরা কি দেখব, তাদের আকার দেখব। আকারের ক্ষেত্রে কি হয়, ক্যাটায়নের আকার যত ছোট হবে তত বেশি পোলারায়ন হবে। কারণ ছোট হওয়া মানে কি, নিউক্লিয়াসটা অ্যাননের ইলেকট্রন থেকে এখন কাছাকাছি হবে, তাই না? তাদের মাঝখানে দূরত্ব কম, কারণ এটার আকার তো ছোট, তাই না? রাইট, তার মানে এটা কিন্তু কি বুঝাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝাবে। ওকে, পোলারায়ন, ওয়ান বাই পোলারায়ন। অর্থাৎ আকার যত ছোট সেটা তত বেশি পোলারায়ন করতে পারে। এবং অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু কি হবে, অ্যানায়নের আকার যত বড় হবে তার ইলেকট্রন মেঘ গুলো ততই হচ্ছে ক্যাটায়নের নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে, তার মানে সেটা তত বেশি পোলারাইজ হবে। পোলার আয়নের সমানুপাতিক। এবং তৃতীয় নিয়মটা কি, যদি আমাদের এরকম হয় দুইটা আয়নের চার্জও সমান আবার আকারও সমান, সেই ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস। So, আমরা যদি ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে সেটা কি হবে, সেটা তত বেশি পোলার আয়ন হবে। অর্থাৎ যত বেশি ইলেকট্রন ডি অরবিটালে অবশ্যই তত বেশি পোলার আয়ন। ওকে, একটু জানলে আমাদের কাজ শেষ। এখন আমরা এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। দেখো, এখানে কি বলা হচ্ছে যে উইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। এখানে দেখো, এখানে কিন্তু আমাদের পোলার আয়নের নিয়মের ব্যাখ্যাটা আমরা মেইনলি পড়বো। আচ্ছা, তার আগে আমরা এই অপশনটা দেখি, সাইজ অফ অ্যানায়ন ইনক্রিজেস। তো দেখো এখানে ফ্লোরিন হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে, ক্লোরিন তৃতীয় পর্যায়ে, তাই না? ব্রোমিন চতুর্থ পর্যায়ে, আয়োডিন তো পঞ্চম পর্যায়ে। যত বেশি পর্যায় তত বেশি শক্তি স্তর, আকার তত বড় হবে। তার মানে এই কথা কি আছে? ঠিক আছে, আমাদের খুঁজতে হবে ভুলটা, তাই না? আচ্ছা দেখো, কোভ্যালেন্ট বা সমযোজী বৈশিষ্ট্য ইনক্রিজেস, কোন ক্ষেত্রে সেটা ইনক্রিজ করবে? তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, সিলভারের বিভিন্ন লবণ দেওয়া আছে, তাই না? তাহলে এখানে আছে হচ্ছে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড। ওকে, এই ক্ষেত্রে আমি কিভাবে জিনিসটাকে ডিটারমাইন করতে পারি? আমরা বের করব কি, কোথায় কত বেশি পোলারায়ন হয়। যত বেশি পোলারায়ন তত বেশি সমযোজী বৈশিষ্ট্য। কারণ আমরা কি দেখছিলাম, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য তো আমাদের পোলারায়ন প্রকাশ করে, তাই না? আচ্ছা, এবার দেখো আমি যদি এখানে চিন্তা করে দেখি যে এখানে সব জায়গায় কিন্তু সিলভার ক্যাটায়নটা আছে, তার মানে সিলভার ক্যাটায়ন যদি আমি বাদ দিয়ে দিই, এখানে আমি কি পাবো, ফ্লোরাইড আয়ন। এখানে পাবো হচ্ছে ক্লোরাইড আয়ন, এখানে ব্রোমাইড, আর এখানে হচ্ছে আয়োডাইড আয়ন, তাই না? এখন আমাকে বলো, এই আয়নগুলোর চার্জও কি সমান না?
চার্জও কিন্তু সমান, তার মানে আমি কিন্তু এটাকে প্রথম নিয়ম দিয়ে পোলার আয়নটা বুঝতে পারতেছি না, যেহেতু চার্জ সমান, কম বেশি হলে তো বুঝতে পারতাম, তাই না? তাহলে আমাদের যাইতে হবে কোথায়? দ্বিতীয় নিয়মে। তো দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমরা কি দেখবো? অ্যানায়নের আকার যত বড় সেখানে তত বেশি পোলার আয়ন হয়। আমি কিন্তু অলরেডি প্রথম অপশনে দেখছিলাম ফ্লোরাইড আয়ন তো সবচেয়ে ছোট, কারণ কম শক্তির স্তর, দেন ক্লোরাইড, দেন ব্রোমাইড, লাস্টে হচ্ছে আমাদের আয়োডাইড। যেহেতু আয়োডাইডের আকার সবচেয়ে বড়, তাই এখানে সবচেয়ে বেশি পোলার আয়ন, সবচেয়ে বেশি পোলার আয়ন হবে। আর ফ্লোরাইডের আকার যেহেতু সবচেয়ে ছোট, তাই এখানে সবচেয়ে কম পোলার আয়ন হবে। যত বেশি পোলার আয়ন, তত সমযোজী বৈশিষ্ট্য, তাই না? তার মানে ও সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে, দেন হবে হচ্ছে ওর, দেন ওর, লাস্ট হচ্ছে ওর। তার মানে বি নাম্বার অপশনটা কিন্তু ঠিক আছে, বাট আমাদের বুঝতে হবে ভুলটা। আচ্ছা, এখানে কি বলছে দেখো, সি নাম্বার অপশনটা আয়নিক ক্যারেক্টার আমাদের জানতে চাওয়া হয়েছে, মানে আয়নিক ক্যারেক্টার হচ্ছে কোথায় কিরকম হয়। এই সিকোয়েন্সটা আমরা কি দেখলাম, কোভ্যালেন্টের জন্য সঠিক, তাহলে আয়নিকের জন্য কি সঠিক হবে না? তার মানে এইটাই হচ্ছে মেনলি আমাদের ভুল। তার মানে এটাই আমাদের উত্তর। আচ্ছা, ডি নাম্বারটা কি দেখো, সলিউবিলিটি বা দ্রাব্যতার জিনিসটা কিরকম হবে। পানি তো একটা পোলার যৌগ, তাই না? লাইট ডিজলভস লাইট নীতি অনুযায়ী পোলার যৌগ নিজের মধ্যে পোলার যৌগকেই দ্রবীভূত করতে চাইবে। তাহলে এখানে বুঝতে পারলাম তো, কোন যৌগগুলো এখন বলো পোলার হয়, যারা আয়নিক বেশি হয়, তাই না? তাহলে এখানে যারা হচ্ছে বেশি আয়নিক, তারা হচ্ছে পানিতে বেশি দ্রবীভূত হবে। তাহলে যদি সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি সবচেয়ে কম সমযোজী হয়, তাহলে নিশ্চয়ই সেটা সবচেয়ে বেশি আয়নিক হবে, রাইট? দেন হচ্ছে সিলভার ক্লোরাইড আয়নিক, দেন সিলভার ব্রোমাইড, আর সবচেয়ে কম কে সিলভার আয়োডাইড। যেহেতু সিলভার ফ্লোরাইড সবচেয়ে বেশি আয়নিক, তার মানে সে সবচেয়ে বেশি দ্রবীভূত হবে, রাইট? দেন হচ্ছে সিলভার ক্লোরাইড, দেন ব্রোমাইড, দেন হচ্ছে আয়োডাইড। তার মানে এই অপশনটা কিন্তু ঠিক আছে, বাট আমাদের খুঁজতে হয়তো ভুল কোনটা, অপশন সি। সো দ্যাট মিনস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পারলা। আচ্ছা দেখো, নিচের কোন যৌগটি গলনাঙ্ক সবচেয়ে কম? এখন আমাকে বলো, গলনাঙ্ক কার কম হয়, আয়নের যৌগের নাকি সমযোজী যৌগের? নিশ্চয়ই সমযোজী যৌগের। তার মানে এখানে আমাদের খুঁজতে হবে কোন যৌগটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাই না? এখন আমরা একই যুক্তিতে আগাবো, একই ভাবে আমরা আগাবো। খেয়াল করো, এখানে কি কি আছে? সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সিলিকন ক্লোরাইড। বুঝতে পারলাম? এই চারটা যৌগ আছে। তাহলে দেখো, এখানে কিন্তু অ্যানায়ন গুলো আমাদের ফিক্সড, তাই না? আমি যদি এখানে আমি যদি এখানে অ্যানায়ন গুলোকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমি কি পাবো? সোডিয়াম ক্যাটায়ন Na+, হচ্ছে Mg2+, এটা হচ্ছে Al3+, এটা হচ্ছে Si4+। তাহলে এখন আসো, প্রথম নিয়ম কি ছিল? চার্জের নিয়ম। ক্যাটায়নের চার্জ যত বেশি, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, সেটা কিন্তু তত বেশি পোলারায়ন করবে, তাই না? কথাটা এরকমই ছিল। তাহলে এখানে বলো, এই চারটার মধ্যে সবচেয়ে বেশি চার্জ কোথায় আছে? সিলিকন 4+, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। তাহলে সিলিকন ক্লোরাইড, এইটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি পাওয়া যাবে, কারণ ক্যাটায়নের চার্জ বেশি। দেন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লাস্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে তাহলে সমযোজী যৌগের, তাহলে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি আমি কোথায় পেলাম? SiCl4 এর মধ্যে। এটার মধ্যে সবচেয়ে বেশি সমযোজী বৈশিষ্ট্য আমি পাইলাম। তাহলে এইটার গলনাঙ্ক কি হবে? সবচেয়ে কম হবে, কারণ আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক কিন্তু কম হয়, রাইট? উত্তর কি হবে? SiCl4, মানে অপশন সি। ওকে, আশা করি ভাই জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, আগাও। কোন আয়নের পোলারায়ন ক্ষমতা বেশি? দেখো, এখানে কিন্তু প্রথম নিয়মটা খাটবে না, কারণ সবার মধ্যে কি আছে? +1 করে চার্জ আছে, চার্জের মান সেম। এবার আমরা আকারে আসি, এরা সবাই কোথায় আছে? গ্রুপ 1-এ আছে। সো গ্রুপ 1-এ কিন্তু আমরা ছন্দ অলরেডি পড়ে ফেলছি। কি ছিল বলতো? হাই, লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তাই না? এগুলো তো আমাদের খাট ধাতু ছিল, তাই তো? যতই আমি উপর থেকে নিচে আসি, আমাদের আকারটা কি হয়? বাড়তে থাকে, কারণ একটা করে আমি শক্তি স্তর যুক্ত করব, তাই না? তার মানে এদের ক্যাটায়নের ক্ষেত্রে কথাটা ঠিক। যতই আমি উপর থেকে নিচে আসবো, ততই হচ্ছে ক্যাটায়ন গুলোর আকারও বাড়তে থাকবে। ওকে, তার মানে নিচে আমি যাকে পাবো সেটার আকার সবচেয়ে বেশি হবে, দেন হচ্ছে উপরের দিকে যেতে থাকবে। তাহলে যেহেতু এখানে সিজিয়াম ক্যাটায়নটা আছে, এটার আকার সবচেয়ে বেশি, দেন হচ্ছে রুবিডিয়াম, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের সোডিয়াম, এবং লাস্টে হচ্ছে আমাদের লিথিয়াম। ওকে, এই হচ্ছে আমাদের আকারের ক্রমটা। এখন আমরা জানি যে দ্বিতীয় ক্রম অনুযায়ী বা দ্বিতীয় নিয়ম অনুযায়ী ক্যাটায়নের আকার যত ছোট হয়, সেটা তত বেশি পোলারায়ন করতে পারে। যেহেতু এখানে লিথিয়াম প্লাসের আকার সবচেয়ে ছোট, তো এটা কিন্তু সবচেয়ে বেশি পোলারায়ন করতে পারবে। এটাই প্রশ্নের মধ্যে জানতে চাওয়া হয়েছে, পোলারায়ন ক্ষমতা কার বেশি। এর উত্তর হচ্ছে এখানে লিথিয়াম।
ওকে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আসা হচ্ছে পরেরটা, যে এখানে কি বলা হচ্ছে যে নিম্নলিখিত যৌগসমূহকে আয়নিক ধর্মের নিম্নতর ক্রম অনুসারে সাজাও। ঠিক আছে, মানে যেখানে আয়নিক ধর্ম বেশি থেকে কমে যাবে। তো আয়নিক ধর্ম যদি বেশি থেকে কমে যায়, সমযোজী ধর্ম কি হবে? কম থেকে বেশিতে যাবে না? কম থেকে বেশিতে যাবে। বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ, তোমরা কি কথাটাকে বুঝতে পারছো? আচ্ছা, এবার তুমি এখানে যৌগগুলা দেখো, যৌগের মধ্যে আসলে নতুনত্ব কিছুই নাই, আমরা যা যা পড়তেছি তাই। এখানে আছে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, এবং হচ্ছে সোডিয়াম আয়োডাইড। দেখো এখানে কিন্তু ক্যাটায়ন গুলো ফিক্স, তুমি অ্যানায়ন নিয়ে ডিল করো। ক্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আর লাস্টে হচ্ছে আমাদের আয়োডাইড, তাই না? এবং এটা আমরা জানি যেহেতু এরা সবাই হ্যালোজেন, উপর থেকে নিচে আসলে কি হবে, আকারটা তো বাড়তে থাকে। তাহলে এখানে সবচেয়ে বড় আকার কার হবে? যেহেতু আয়োডিন, আয়োডিনটা সবার নিচে আছে, সো আয়োডাইড আয়নের আকার সবচেয়ে বড় হবে। দেন হচ্ছে আমাদের ব্রোমাইড, দেন হচ্ছে ক্লোরাইড, আর লাস্ট হচ্ছে আমাদের ফ্লোরাইড। এখন আমাকে বলো যে অ্যানায়নের আকার যত বড় হবে, তাই না, তত কি হবে, তত বেশি পোলারায়ন হবে। সো সোডিয়াম আয়োডাইড এটা সবচেয়ে বেশি পোলারাইত যৌগ, মানে এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। দেন হচ্ছে ব্রোমাইড, দেন ক্লোরাইড, আর লাস্ট হচ্ছে ফ্লোরাইড। ওকে, বিষয়টা কিন্তু এরকম। ওকে, বুঝতে পারলাম। তাহলে আমাকে বলো সবচেয়ে আয়নিক কে হবে? সবচেয়ে আয়নিক হবে সোডিয়াম ফ্লোরাইড, আর সবচেয়ে কম আয়নিক হবে সোডিয়াম আয়োডাইড। যেহেতু বলছে আয়নিক ধর্মের নিম্নতর ক্রম অনুযায়ী সাজাও, বড় থেকে ছোট সাজাও, তাহলে এই ক্রমটা কিরকম হবে? ক্রমটা হবে এরকম যে সোডিয়াম ফ্লোরাইড এটা সবচেয়ে বেশি আয়নিক, দেন হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে আমাদের সোডিয়াম ব্রোমাইড, এটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড। তো তোমরা যাতে কনফিউজ না হয়ে যাও, আমি জিনিসটাকে একটু সাইডে লিখে দিই। উপরেরটা হচ্ছে সমযোজী ধর্ম, হ্যাঁ, সমযোজী বৈশিষ্ট্য। আর নিচেটা হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়টা। চলো আগাই। আচ্ছা, তো আমাদের দেখো মোটামুটি পোলার আয়ন পোলারিটি ওই টপিকটা শেষ। এখন আমরা কিছু এক্সট্রা টপিক পড়বো। দেখো, তো আমাদের যে কোশ্চেন ব্যাংক, সেখানে দেখবা যে লাস্টের দিকে আকরিক নিয়ে কিছু কথা আছে, কিছু যৌগের কথা বলা আছে, যৌগের সংকেত, এবং কিছু আহ গাঠনিক এবং রাসায়নিক সংকেত নিয়ে বলা আছে। ঠিক আছে, আয়োডেট, সালফেট, নাইট্রেট, ফসফেট, এরকম। ওকে, সো এই যে টাইপ গুলো, এই টাইপের প্রশ্নগুলো কোথায় আছে? আমাদের কোনো বইয়ের মধ্যে কিন্তু নাই। দেখো ভাইয়া, আকরিকের পড়াশোনা কিন্তু আমাদের পুরাতন সিলেবাসে ছিল। তুমি যদি আমাদের প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলো আসছে সেগুলো সাল দেখো, সবগুলো দেখবে 12, 13, 13, 14, 14, 15, মেনলি 15, 16 আগের প্রশ্নগুলো আছে। যেগুলো হচ্ছে এরও পর আসছে, যেমন ধরো 17, 18, 18, 19 কিন্তু আমাদের এখান থেকে টপিক গুলা প্রশ্ন আসছে। সেগুলো মেনলি কোত্থেকে দিছে? সেগুলো মেনলি আমাদের কোশ্চেন ব্যাংক থেকে তুলে দিছে, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই তুলে দিছে। অর্থাৎ তুমি যদি প্রশ্ন ব্যাংকে যতগুলো এরকম আকরিক বা গুরুত্বপূর্ণ যৌগের সংকেত দেওয়া আছে সেগুলো পড়ো, তাহলে মোর দেন এনাফ। আচ্ছা, লাস্টে গিয়ে দেখো গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া। এগুলো দেখবে যে কিছু র্যান্ডম বিক্রিয়া আমাদের মানে প্রশ্ন ব্যাংকে আছে। ওকে, তাহলে র্যান্ডম বিক্রিয়াগুলো তো আমরা রিডিং পড়ে উদ্ধার করতে পারবো না, হ্যাঁ, মুখস্থ করে উদ্ধার করতে পারবো না। তো আমি তোমাদের সাজেস্ট করবো এটা তোমরা হচ্ছে স্কিপ করতে পারো, এই টাইপটা। আর যদি মনে করো যে না, আমি হচ্ছে বিক্রিয়াগুলো পড়ে মুখস্থ রাখতে পারবো, তাহলে তুমি কি করবা? তুমি হচ্ছে সুন্দর মতো প্রশ্ন ব্যাংকটা করে কাভার করে ফেলবা। ওকে, সো যেহেতু এগুলো আমাদের বইয়ে খুব সুন্দর করে গোছানো নাই, বা আমাদের এটা বইয়ের মধ্যে খুব একটা আলোচনা নাই, তো আমি বলবো না যে এগুলো তোমরা অনেক বেশি মুখস্থ করো। যে কয়টা প্রশ্ন তুমি পাবা, হ্যাঁ, বুয়েট বা সিকের ওয়েটে যে প্রশ্নগুলো আসছে, সেগুলো পড়লে আমার মনে হয় যে মোর দেন এনাফ। ওকে, আশা করি তোমরা কথাগুলো বুঝতে পারছো। তাহলে আজকে লেকচার এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।